প্রিয় দর্শক এবং শ্রোতা, শুরু হচ্ছে নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন টক শো অনুষ্ঠান এর 17তম পর্ব। আজকের বিষয় টিএফজিবিভি এর ভুক্তভোগীদের সহায়তা প্রাপ্তিতে স্থানীয় নাগরিক সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা। টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা হলো আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক, নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে বা ডিজিটাল স্পেসে সংঘটিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটের সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় দর্শক এবং শ্রোতা, শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা টিএফজিবিভি প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন, যেখানে আমরা প্রযুক্তির সুবিধা সম্পর্কে যেমন জানি তেমনি এর ঝুঁকি নিয়েও কথা বলি। আজ শুনছেন অনুষ্ঠানটির 17তম পর্ব। এই পর্বে আপনাদের জন্য থাকছে টক শো। শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই ফোন বা SMS করতে পারেন 01316744888 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনার মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পুনঃ সম্প্রচার শুনতে পাবেন আগামী বুধবার ঠিক একই সময়ে একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপিয়া সুলতানা। শ্রোতা, আজকের পর্বের বিষয় টিএফজিবিভি এর ভুক্তভোগীদের সহায়তা প্রাপ্তিতে স্থানীয় নাগরিক সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করেছে জিএফএ কনসাল্টিং গ্রুপ। প্রিয় দর্শক, প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে তেমনি বেড়েছে প্রযুক্তির অপব্যবহারও। বিশেষ করে নারী ও কন্যা শিশুরা অনলাইনে নানা ধরনের হয়রানি, হুমকি, অপমান এবং সহিংসতার শিকার হন। এ ধরনের সহিংসতাকে বলা হয় টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা টিএফজিবিভি। টিএফজিবিভি এর শিকার ব্যক্তিরা অনেক সময় ভয়, লজ্জা ও সামাজিক চাপে প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন না। এই পরিস্থিতিতে স্থানীয় নাগরিক সমাজ সংগঠন এবং স্থানীয় নেতৃত্ব কিভাবে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে পারে তা নিয়ে আজকের আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি। শ্রোতা, চলুন তাহলে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা খানম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সমাজসেবক। এছাড়া উপস্থিত আছেন মেফতাউদ্দিন বাকু, সিনিয়র এলাকা সমন্বয়কারী, দ্বীপোন্নয়ন সংস্থা। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। জি, ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত অতিথি মেফতাউদ্দিন বাকু, সিনিয়র এলাকা সমন্বয়কারী, দ্বীপোন্নয়ন সংস্থা। আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমানে আপনি টিএফজিবিভি কে কতটা উদ্বেগজনক সমস্যা হিসেবে দেখছেন? পাপিয়াপা, আপনাকে ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। আসলে টিএফজিবিকে বর্তমানে বাংলাদেশের এবং একটা অত্যন্ত উদ্বেগজনক এবং সামাজিক মানবাধিকার সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে, এবং এটা একটা বিশাল সমস্যা। বিশেষ করে আমাদের শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ সর্বক্ষেত্রেই
এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার হচ্ছে। জি এর পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার হচ্ছে, জি বিশেষ করে নারী, কিশোরী, শিশু, জি রাজনৈতিক এবং সামাজিকভাবে সক্রিয় নারীরা অনলাইনে বিভিন্ন ধরনের হয়রানি জি এবং অপমান এবং হুমকির সম্মুখীন হচ্ছে। জি ভুয়া পরিচয়ে অপপ্রচার, সাইবার স্টকিং এবং ব্ল্যাকমেলের মতো সহিংসতারও শিকার হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়ের নারী এবং পুরুষেরা। জি সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অনেক ভুক্তভোগী সামাজিক লজ্জা, ভয় বা প্রতিশোধের আশঙ্কা এই সমস্ত ঘটনা প্রকাশ করতে চায় না। জি কোথায় সহায়তা পাবে, কার কাছে যাবে, বা জি নিজে কোনো বিপদে পড়ি কিনা বা জি কোন সমস্যায় পড়ি, এ সমস্ত কারণে অনেকেই এটার সহযোগিতার জন্য এই, কারো কাছে শেয়ার বা করে না। এটা সমাধানের জন্য কারো কাছে যাওয়ার জন্য মানসিকভাবে সাহস পাচ্ছে না, বিদায় আমাদের এই সমস্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। জি ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল উত্তরের জন্য। আমরা আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি। টিএফজিবিভি এর শিকার ব্যক্তিদের সাধারণত কী ধরনের সহায়তার প্রয়োজন হয় বলে আপনি মনে করেন? টিএফজিবি বিয়ের ভুক্তভোগীদের প্রয়োজন ব্যক্তিভেদে বিভিন্ন হতে পারে, জি তবে সাধারণভাবে 4 ধরনের সহায়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি প্রথমত মানসিক সহায়তা। জি অনলাইনে হয়রানি বা হুমকির শিকার হওয়ার পর অনেকে ভয়, উদ্বেগ, লজ্জা, হতাশা, জি এই সমস্ত নানান সমস্যায় ভোগেন। জি তাই তাদের কথা মনোযোগ দিয়ে আমাদের অবশ্যই শুনতে হবে এবং তাদের কথাটা বিশ্বাস করা এবং মানসিকভাবে তাদেরকে সাহস যোগানো আমাদের অত্যন্ত জরুরি। জি দ্বিতীয়ত তথ্য ও পরামর্শ। জি অনেক ভুক্তভোগী জানে না কিভাবে প্রমাণ সংরক্ষণ করতে হবে, কোথায় অভিযোগ করতে হবে, কিংবা কি ধরনের আইনি সহযোগিতা পাওয়া যেতে পারে, অথবা কোথায় চাইলে আমরা সঠিক তথ্য পরামর্শ তাদের জন্য দিতে পারবো। এই জি সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি এই সমস্ত বিষয়গুলো থেকে তারা জানে না, বিধেয় তারা অনেক সময় সমস্যার সম্মুখীন হয়। জি তৃতীয়ত প্রয়োজনীয় সেবার সঙ্গে সংযুক্ত করা। জি একজন ভুক্তভোগী কখনো আইনি সহায়তা বা কখনো মনোসামাজিক কাউন্সেলিং, কখনো ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কারিগরি সহায়তা বা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা প্রয়োজন হতে পারে। জি যেহেতু একটি প্রতিষ্ঠান এক একা সব ধরনের সেবা দিতে পারে না, জি তাই বিভিন্ন সেবা প্রতিষ্ঠানকারী বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানিত রেফারেল সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি জি এর মাধ্যমে ভুক্তভোগীরা তার প্রয়োজনীয় অনুযায়ী উপযুক্ত প্রতিষ্ঠানের কাছে সেবা পেতে পারে। যাওয়া এবং তথ্যগুলো পৌঁছে দেওয়া আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা করতে পারি তাইলে আমরা মনে হয় সামাজিকভাবে এবং এই প্রযুক্তিগত সমস্যা থেকে আমরা অনেকটা মুক্তি পাবো। জি জি ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনি অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল উত্তর দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথি আরও একজন রয়েছেন, নাসিমা খানম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সমাজসেবক। আপনার কাছে আমরা জানতে চাইব যে মেফতাউদ্দিন বাকু তিনি আমাদেরকে বলেছিলেন যে রেফারেল সিস্টেমের কথা। আমাদের অনেক শ্রোতাই হয়তো এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না। রেফারেল সিস্টেম বলতে ঠিক কী বোঝায়, এটি বাস্তবে কী কাজ করে, এ বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বুঝাতেন। পাপিয়াপা আমাকে এই রেফারেল সিস্টেমের এই তথ্যটা বলার জন্য সুযোগ আপনারা যারা শুনছেন সুধী সমাবেশ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এই বার্তাগুলি দিয়ে যদি আপনারা উপকৃত হন, তাহলে আমরা সামাজিকভাবে আমরা উপকৃত হব। জি কারণ আমাদের ছেলে মেয়ে সবারই আছে, এই জন্য এই ধারণায়ন করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই যে রেফারেল যে সিস্টেমটা, এটা হলো একটা প্রতিষ্ঠান সব সময় কাজটা করতে পারে না। জি এখানে অনেকগুলি প্রতিষ্ঠান এই বিষয়ে কাজ করে। যেমন সঠিক সময়ে যেই সেবা প্রতিষ্ঠানের কাছে যারা ভুক্তভোগী, আমরা তাদেরকে এই যোগাযোগের মাধ্যমে সহযোগিতা প্রদান করা। জি যেমন ধরেন ইয়ান অফিস, ওখানে গেলে জি। একটা সেবা পাবে। সেবা পাবে। নারী সমাজসেবা সংগঠনগুলো অফিস। সমাজসেবা অফিস, জি তারপরে নারী সংগঠনগুলো, তারপরে যে উঠান বৈঠক, জি। তারপরে যে ইমাম, বিভিন্ন NGO গুলো। শিক্ষক, বিভিন্ন এনজিও, জি। এদের মাধ্যমে যদি যে যার নিয়মে করতে পারে, জি এক এক নিয়মে এক একজন করে, এক এক ধারা, অনেকজনের এক একটা আছে, এই ধরেন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের সাথে ট্যাগ করেই যদি হয় জি, তাইলে জি। সুবিধা হবে। এখানে ভালো পারবে, এখানে ভালো পারবে। যে যারা ব্ল্যাকমেইল করে এই প্রতিষ্ঠানগুলি, যে আমরা ওদেরকে করব না,
অপমানিত করব না, ওদেরকে নিরাপদ পরিবেশ, সুন্দরভাবে কথা বলার সুযোগ দিয়ে আবার সুন্দর পথে পরিচালনা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমরা রেফার করে আমরা সহযোগিতা করলে তারাও ইয়ে পাবে। আবার রেফারাল সিস্টেমে এরকম কাজ যদি করে তখন আর কেউ ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি হবে, আর এইসব কাজে তারা যাবে না। জি, ধন্যবাদ সম্মানিত অতিথিনাকে। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মেফতাউদ্দিন বাকু আপনার কাছে। আমরা জানতে চাচ্ছি নাগরিক সমাজ সংগঠন বা এনজিওগুলো টিএফজিবিভি ভুক্তভোগীদের কি ধরনের সহায়তা প্রদান করতে পারে? পাপিয়াপা, ধন্যবাদ। এটা একটা সুন্দর প্রশ্ন। জি আসলে একটা এনজিও মানে তো আপনি জানেন ওদের কার্যক্রমটা বিশেষ করে এই গ্রামের সাধারণ মানুষ এবং সামাজিক পর্যায়ে সমাজ উন্নয়নের জন্য এনজিওগুলো কাজ করে যাচ্ছে। সেই হিসাবে আমাদের দীপোন্নয়ন সংস্থা সামাজিকভাবে সারা হাতিয়া এবং সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এই মানুষের উন্নয়নের জন্য সামাজিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দীপোন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল আলম স্যার, উনিও সেইভাবেই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছেন। সেক্ষেত্রে আমি বলতে চাই আমরা দীপোন্নয়ন সংস্থা তো বিভিন্ন ধরনের কাজে করে থাকি। সেক্ষেত্রে আমরা আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে আমাদের। আপনি জানেন পাপিয়া, আমাদের দীপোন্নয়ন সংস্থার আমরা সমিতিভিত্তিক কাজ করি। এখানে আমাদের সদস্যদের মধ্যে প্রায় 100 জনের মধ্যে 95 জনের নারী। বিভিন্ন সমিতিতে আমাদের অফিস পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে জানান দিই। পাশাপাশি আমাদের অফিসে অনেক নারী কর্মী আছে, সেখানেও আমরা এই সমস্ত জেন্ডার পলিসিগুলো মেনটেন করার চেষ্টা করি। এর বাইরে আমাদের এই সংস্কৃতি এবং সমৃদ্ধি কর্মসূচি, আমরা সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমেই এই আমাদের এই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের কিছু ক্লাব ছিল, কিশোরী ক্লাব এবং কিশোর ক্লাব। এই কিশোরী ক্লাব এবং কিশোর ক্লাবের মাধ্যমেই আমরা বিভিন্ন এলাকায় নারী এবং যুব সমাজ, ছাত্র সমাজ এবং কিশোরদের নিয়ে আমরা ক্যাম্পেইন করছি, আমরা প্রচারণা করছি, লিফলেট দিছি। এটার মাধ্যমে আমরা সচেতনতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছি। এর বাইরে আমি আরো মনে করি যেটা আমাদের সারা বাংলাদেশে এবং আমাদের হাতিয়াতেও বিভিন্ন সামাজিক সংগঠন আছে। আমরা যদি এই সামাজিক সংগঠনগুলোর মাধ্যমেই আমরা যদি ক্যাম্পেইন করি, আমরা যদি লিফলেটের মাধ্যমে এটাকে জানান দিই, অনলাইন ভিত্তিক যে সমস্যাগুলো বর্তমানে নারী পুরুষ কিংবা ছেলেমেয়েরা হয়রানি হচ্ছে, এগুলো প্রতিরোধের জন্য এবং এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যদি স্কুল কলেজে আমরা বিভিন্ন সময় বসে যদি একটা সব আলোচনা করি, তারপরে আমরা যদি বিভিন্ন ক্লাবে বসে যদি এই সমস্তগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি সচেতনতামূলক, এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সারা বাংলাদেশ এবং হাতিয়াতে যেভাবে সামাজিক উন্নয়নমূলক কাজ করছে, এই সমস্ত ক্লাব এবং প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আমরা এই অনলাইন ভিত্তিক যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং হ্যারাস মুক্ত হওয়ার জন্য এবং নারী পুরুষেরা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে এবং সামাজিকভাবে এবং পারিবারিকভাবে যেন তারা কোনো সমস্যা উঠতে না পারে, এটা যদি আমরা প্রত্যেক এলাকায় যদি সতর্কমূলক কাজ করি, আমার মনে হয় আমরা এই সমস্ত দিক থেকে মুক্তি পাওয়ার এবং আমাদের দেশ, সমাজ এবং এলাকা আমার পারিবারিক এবং সামাজিকভাবে আমাদের কোনো সমস্যা হওয়ার। এই যে আমি দীপোন্নয়ন সংস্থার একজন সিনিয়র এলাকার সমন্বয়কারী, আমি দীপোন্নয়ন সংস্থার একটা প্রোগ্রামের সাথে জড়িত ছিলাম, যেটা হলো ক্রীড়া ও সংস্কৃতি। এই ক্রীড়া সংস্কৃতির প্রোগ্রামটা এমনই ছিল, প্রত্যেকটা স্কুলে এবং প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা মাদ্রাসায় এই ছেলে মেয়েগুলোকে নিয়ে কিভাবে সমাজ থেকে মাদকতা, কিভাবে ইফটিজিং দূর করা যায়, সে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা প্রায় কাজ করেছি, আমরা এখনো করে যাচ্ছি। তো আমাদের দীপোন্নয়ন সংস্থার কার্যক্রমটা সামাজিকভাবে চলমান আছে। আমরা বিশেষ করে অনলাইন ভিত্তিক কোনো সমস্যা যেন না হয়, এই সমস্ত জিনিসগুলোর প্রতি দীপোন্নয়ন সংস্থা অত্যন্ত সচেতন এবং তারা তাদের প্রত্যেকটা শাখায়
এই জিনিসগুলোর কার্যক্রম খুব অত্যন্ত মানুষের কাছে চলমান পৌঁছে। রাখছে। এবং আমরা চেষ্টা করব অতীতেও আমরা যেরকম উপজেলা ভিত্তিক এই সমস্ত কাজগুলো এই 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 প্রচারের মাধ্যমে করছি, আমরা ভবিষ্যতেও এই সমস্ত জিনিসগুলো যেন না হয়, এগুলো প্রতিরোধের জন্য, এগুলো থেকে এই মুক্তি পাওয়ার জন্য, এবং আমাদের এই যুব সমাজ, ছাত্র সমাজ এবং আমাদের ছেলেমেয়েরা যেন এর সুন্দরভাবে ভালোভাবে চলতে পারে, দীপনের সংস্থা আশা করি ভবিষ্যতে এরকম কাজ করে মনোভাব যাবে। নিয়ে কাজ করে যাচ্ছে। জি। ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনি গুরুত্বপূর্ণ অনেক আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের অতিথি, সম্মানিত অতিথি নাসিমা খানম, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, অনলাইন সহিংসতার শিকার একজন নারী বা কিশোরী যদি ইউনিয়ন পরিষদ বা স্থানীয় জনপ্রতিনিধির কাছে আসেন, তাহলে আপনারা কি ধরনের সহযোগিতা করতে পারেন? অসংখ্য ধন্যবাদ পাপি আপা আমাকে এই প্রশ্নটা করার জন্য। আসলে নারী এবং কিশোরী জি বা তারা যদি আমাদের ইউনিয়ন পরিষদে আসে, কারণ আমরা নারীরা লজ্জা অনেক সময় খুলে বলতে পারি না। জি এই পুরুষ সামনে থাকলে আরো বলা আরো কমে যায়। কমে যায়। তো এই জন্য আসলে ওরা কি জন্য আসছে, কেন আসছে, এই সহিংসতার শিকার হলে নিরিবিলিভাবে আমরা এক জায়গায় পুরুষদেরকে একটু বের করে দিয়ে এক জায়গায় বসে মনোযোগ দিয়ে তাদের কথাগুলি আগে শুনি। জি আবার তাদেরকে নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য সেজন্য মানে ইয়াতে একদম সাবলীলভাবে নির্বিঘ্নে বলতে পারি, জি সেই পরিবেশটা তৈরি করার সুযোগ দিই। জি এবং ধরেন তার কথাগুলো যদি শুনি আমরা, সে যেন হেনস্থা না হয়, সে যেন অপমানিত না হয়, যে জি। সে দোষী না, আমরা যেন এই আশ্বস্ততা তার মধ্যে প্রতীয়মান করতে পারি। জি তাইলে সুবিধা হইলো, তাইলে সে নির্দ্বিধায় মানে ইয়াতে সে বলে যেতে পারবে। জি। আর আরেকটা হলো ধরেন তারা যদি এরকম হয় যে সামাজিকভাবে তাদেরকে সহযোগিতা অথবা কাউন্সিলিং করার প্রয়োজন হয়, আমাদের এখানে যদি না হয় অন্য কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের একটু কানেক্ট করে দেওয়া এবং তাদের সাথে যোগাযোগ করে ওই জায়গায় তাকে রেফার করা। জি আর ধরেন আবার অনেক সময় নারী সংগঠনগুলা কাজ করে, আবার অনেক সময় যুব সংগঠনগুলা কাজ করে, অনেক সময় এনজিও গুলা কাজ করে, আবার ওই যে ইয়ান অফিসেও কাজ করে, আবার অনেক সময় থানাতেও কাজ করে, মহিলা বিষয়কের ওখানেও কাজ করে। তো আমরা এদের সাথে একটু ট্র্যাক করি, যাতে একটু সমন্বয় করে যাতে ওরা সেই জায়গায় সহযোগিতা করা যায়। ধন্যবাদ সম্মানিত অতিথি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই সমস্ত আলোচনাগুলো তো সাধারণত হঠাৎ করে একদিনের জন্য হয়, কিন্তু এই ধারাটা যেন এই সবসময় চলমান থাকে, তাহলে ছেলে মেয়েগুলা বা প্রত্যেকটা ক্ষেত্রে একটা সচেতনতা সৃষ্টি হবে এবং প্রত্যেকে একটা দায়বদ্ধতার মধ্যে থাকবে। এটা একটা সুন্দর প্রশ্ন করছে বাকু ভাই, অসংখ্য ধন্যবাদ। এটা ঠিক আছে, এই যে আমরা যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আছে, যেমন বিশেষ করে এসবের সহিংসতার শিকার হয় কিশোর কিশোরীরা, বিশেষ করে হাই স্কুল, তারপরে ধরেন কলেজ লেভেল, এরকম ধরেন ওদের যে একটা সমন্বয় সভা হয়, এই শিক্ষকদের একটা সমন্বয় সভা হয়, এখানে যদি সব আলোচনার মধ্যে এই একটা আলোচনা যদি করা থাকে তাইলে সুবিধা হলো কোনো ক্লাস পার্টে কোনো অংশ একটা ট্রিপস ওরা দিতে পারবে যে দেখো এরকম অনলাইন যে সহিংসতার শিকার হওয়ার এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই তাতে আপনি যেটা বলছেন ধারাবাহিকভাবে যখন ধরেন এই মাস্টার ধরেন বাংলা ক্লাসে বললো, কেউ ইংলিশের ক্লাসে বললো, এরকম ভাবে যখন চলমান থাকবে, ইউনো অফিসে সভাতে বললো, এনজিও গুলা মাঠ পর্যায়ে গিয়ে বললো, থাকে সব লেভেলের সরকারি কর্মকর্তারা ওখানে থাকে, সেখানে যদি এক সময় 1 মিনিট বা ধরেন 2 মিনিট বা 5 মিনিট এরকম করে যদি বলতে থাকে, তাহলে এটা সবার কর্ণকুহরে পুষবে। জি ধন্যবাদ সম্মানিত আলোচক মেফতাউদ্দিন বাকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল কিন্তু এটা এই আলোচনার মাধ্যমে চলে আসছে, অনেক ধন্যবাদ। সমন্বিত যে এই কাজ করলে এটা অনেক সময় সাকসেস হয়, সচেতনতা বৃদ্ধি পায়, সেটা আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পেরেছি। সম্মানিত অতিথি, আপনার কাছে এবার আমি জানতে চাইবো যে কমিউনিটি পর্যায়ে অনলাইন সহিংসতা প্রতিরোধে ইউনিয়ন পরিষদ কি ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিতে পারে? কমিউনিটি পর্যায়ে যে অনলাইন সহিংসতা প্রতিরোধে ইউনিয়ন পরিষদ এটা স্থানীয় জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান। এটা হলো ধরেন
ওই যে আইন আদালত যেটা করে গ্রাম্য আদালত, এটা হলো গ্রামের একেবারে মানে একেবারে কাছে। কাছে এই জন্য সুবিধা হলো এই প্রতিষ্ঠান অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জি সেটা হলো ধরেন একটা ওয়ার্ড সভা, জি এই যে ওয়ার্ডে সভা করা, একটা উঠান বৈঠক, তারপরে আদালতে যে জনসচেতনামূলক যেই কার্যক্রম কার্যক্রম, সেখানে সেখানে তারপরে স্কুল কলেজ, জি তারপরে ওই যে মা সমাবেশ, তারপরে হলো কিশোর কিশোরী ক্লাবের যে সভা, তারপর এই মা সমাবেশের মাধ্যমে, আর তারপর সামাজিক অনেকগুলা যোগাযোগ মাধ্যম আছে সেখানেও করে। করা যায়। তারপরে হলো পোস্টার, লিফলেট, স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও এই সচেতনতা করা সম্ভব। জি তারপর হলো বিশেষ করে অভিভাবক, জি শিক্ষক, ইমাম, তারপরে এই আমাদের স্থানীয় পর্যায়ে যারা খুব দায়িত্বশীল, মানে এইসব অনেক সময় সালিশ বিচারে যা করে ডাকে, ডাকে, জি এরকম মানুষগুলি তারা। আর এই সময় হলে এই সচেতনতার পরিধি যখন সবাই মিলে একত্র হবে, এই দায়বদ্ধতা যখন সবার হবে, তখন এই পরিধি আরো বাড়বে। জি ধন্যবাদ সম্মানিত অতিথি। এই ক্ষেত্রে নাসিম বাবু আপনাকে আমার আর একটা প্রশ্ন, সেটা হলো এই যে আপনার যে গ্রাম্য আদালত বললেন বা এই ইউনিয়ন পরিষদে যেই এই এই সমস্ত জিনিসগুলো সচেতনমূলক কাজগুলো বা করার জন্য যে করতেছে বা পদক্ষেপ আছে, আছে, হ্যাঁ, চলমান আছে, আমি বলতে চাই নাসিম আপা, যদি এই যে প্রোগ্রামগুলো করা হচ্ছে, এটা যদি সাংবাদিকেরা যদি একটু সচেতন হইয়া যদি এটা বিভিন্ন পত্র পত্রিকায় অথবা আমাদের দীপেন্দ্র সহতর রেডিও সাগরদ্বীপ কমিউনিটি রেডিও, অথবা জি ফেসবুকের মাধ্যমে যদি এই সচেতনতামূলক প্রোগ্রামগুলো যদি প্রচার করা হয়, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষ এটা দেখবে এবং যারা উচ্ছৃঙ্খলতার সাথে জড়িত তারা কিছু না কিছুটা ভাবে এই সমস্ত জিনিসগুলো সচেতন দেখার পরে হবে। সচেতন। মেহতাবুদ্দিন বাকু ভাই, আমার কাছে এটা ঠিক আছে, জি আমি জাস্ট এই সংগঠনগুলো বুঝি। ধরেন আমাদের যে সহিংসতা এখন অনলাইনে, জি সেটা হলো ফেসবুক, ইউটিউব, ইউটিউব, জি ইউটিউব ইনস্টাগ্রাম, এরকম। এটা যদি মনে করেন আমাদের এখানে অনেকগুলি যুবক ইয়ারা যারা আছে, যারা অনলাইনে পোস্ট করে, এই যে সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত, তারপরে পত্রিকা, জি বিশেষ করে আমাদের এখানে পত্রিকার অনেকগুলি ইয়ে আছে, এই মানে অনেকগুলো মিডিয়া, অনেকগুলি মিডিয়া আছে। পত্রিকা, এরকম দায়িত্বশীল কেউ কেউ যদি মিডিয়ায় ইয়েটা পোস্ট করে, জি পত্রিকায় যদি একটু লেখে, হাতিয়ার পত্রিকা অনেকগুলি আছে, জি জি আবার অনলাইনেও আছে, যদি কেউ এরকম ভাবে পোস্ট করে, তাহলে যারা যারা ফেসবুক ইয়ে করে তারা অন্তত হ্যাকিং করে, তারা অন্তত এই কথাগুলি জানবে, বুঝবে, এই বার্তাটা তাদের মধ্যেও ছড়িয়ে পড়বে। জি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক যুক্তিসঙ্গত এবং গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা করছেন। আমাদের দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তারা আশা করছি অনেক বেশি বুঝতে পেরেছেন এবং তারা সচেতন হচ্ছেন। আপনার কাছে সম্মানিত অতিথি নাসিমা খানম, আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি। অনেক সময় ভুক্তভোগীরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয় পান। এই মানসিকতা পরিবর্তনে স্থানীয় নেতৃত্বের ভূমিকা কি হতে পারে? আসলে এটা হলো আমরা যে ভয় পাই, আমাদের যে কৃষ্টি কালচার, মানে আমাদের কালচারটা, বিশেষ করে ধরেন আমাদের হাতিয়ার, আমি হাতিয়ার কথাটাই বলবো। ধরেন এটা হলো যে ওইটা করছে, এটা এই মেয়ের লগে ছেলে ছবি, এই ছেলের লগে ওই ইয়ের ছবি, এইটা করি, এক একজনে কানাঘুষা করে, কিন্তু এটার কারণ বিশ্লেষণ করে না। যারা ভুক্তভোগী তারা হেয় প্রতিপন্ন, সমাজের কাছে ওরা মুখ দেখায়, এই মেয়েটারে কেমনে বিয়ে দিব, এই ছেলেটারে কেমনে, এই ছেলের একটা কলঙ্ক, এখানে এই মেয়েটার একটা দাগ পড়ে গেছে। এটা আবারও বলি, আসলে ওই যে আমাদের বনের বাগে খাই না, খাই মনের বাগে। এই যে আমাদের মন থেকে আসলে আমরা কল্পনার জগতে অনেক কিছু কল্পনা করি, এখানে কোনো ধারাবাহিকতা নেই, এখানে কোনো সীমাবদ্ধতা নেই, কোনো দাড়ি নেই, কোনো কমা নেই। এই জন্য আমরা এটা অনলাইন আমরা শুধু ভাবতেই থাকি, কিন্তু বাস্তবতার দিকে, বাস্তবতার অনলাইনে এক জিনিস নয়। এখন ওখানে দেখি, কিন্তু কারণ খুঁজতে হবে। আসলে কেউ এর সাথে ট্যাগ করলো ওইটা হ্যাক করছে নাকি, এইটা আমরা যারা ভুক্তভোগী তারাও মানসিকভাবে ইয়ে হওয়া দরকার, মানে শক্তি সঞ্চয় করা দরকার, যে না আমি এটা করি নাই, এইটা ফেসবুকে আমি এই বার্তাগুলি, আবার যদি আমি কাউরে বলি, বার্তা যদি কেউ বিশ্বাস না করে, কোনো একজন আমার খুব প্রিয় লোক বা যে যদি ইয়াতে দিতে পারে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে এটা যে ভুয়া, এইটার যে কে বা কাহারা এটা করছে, এটা যদি 3-4 জনে মিলে আবার দেয়,
তখন দেখবেন এটা আবার বিলুপ্ত হয়ে গেছে। জি কারণ কারণ ওই না হলে এ একটা কথা বারবার বারবার কানে বাজে, জি সেই জন্য সে মনে মনে শঙ্কিত। কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। জি আমার নিজের আগে শক্ত হওয়া দরকার। শক্ত হওয়া দরকার। জি। শক্ত হওয়া দরকার মানে হইতেই পারে। আমার ছবিও যদি অনলাইনে অনেক কিছু হইতে পারে, ছবি অনেকে বিলুপ্ত করতে পারে। মানে স্ট্রং হয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের জায়গা খুঁজে নিতে হবে। আর আরেক কান মুখ বুজে ঘরে বসে থাকা যাবে না। আমাদের যে ইয়েটা আমাদের করছে, ও যে প্রতিষ্ঠানগুলো এই কাজগুলি করে সেই প্রতিষ্ঠানে নক করতে হবে। জি মানিত অতিথি, আপনার কাছে সর্বশেষ আর একটি প্রশ্ন আমি জানতে চাইবো, নিরাপদ ও সহমর্মিতাপূর্ণ কমিউনিটি গড়ে তুলতে স্থানীয় জনগণের কি দায়িত্ব হতে পারে? আসলে এই নিরাপদ পরিবেশে একান্নই। জি আমরা আমরা যখন একটা পরিবার ভাবি, জি পরিবারে আমার অনেকগুলা ভাই বোন আছে, জি আমার মা বাবা আছে, আবার পরিবার পরে আসে সমাজ, সমাজের পরে আসে একটা গ্রাম, গ্রামের পরে আসে একটা ইউনিয়ন, ইউনিয়নের পরে আসে একটা উপজেলা, উপজেলার পরে যায় পুরো একটা উপজেলা, উপজেলা হইল রাষ্ট্র। জি তো এখন কথা হচ্ছে এখানে বাস করে মানে কি, এখানে মানুষ। জি আমরা রাষ্ট্র গঠিত যে 4টা কাঠামো, এটার মধ্যে একজন হলো মানুষ। এবং এই মানুষের যে আমরা যে মানসিকভাবে, আমার ছেলে আছে, আমার মেয়েও আছে, আরেকজনের ছেলেও আছে, আরেকজনের মেয়েও আছে, কিন্তু সামাজিকভাবে অনেকে প্রেম গঠিত, অনেকে মানে ওনাকে জব্দ করার জন্য জি অনেকগুলা কাঠামো আছে। থাকতে কি হয়, এর কিভাবে ক্ষতি করব? তো ধরেন অনেকটা ফেসবুকের মাধ্যমে করে, জি অনলাইনের মাধ্যমে করে, ইউটিউবের মাধ্যমে করে। জি এ করতে যাইয়া কারণ সোরামিজের দূরা করা বা দৈত্যও পারে। জি আমরা মানে আমরা ভুক্তভোগী, আমরা ভুক্তভোগীরা এটা একটা হ্যারাসমেন্ট করি, কিন্তু আসলে ভুক্তভোগী কে এটা খোঁজার জন্য তার হ্যারাসমেন্ট আরো বেশি। ওই যে আমি আবারও বলছি, আমরা সংঘবদ্ধভাবে এই বার্তাটা সবাই সবাই সবার মাধ্যমে যার যার জায়গা থেকে পৌঁছে দিতে হবে, মানে ছড়িয়ে দিতে হবে যার যার আমাদের। জায়গা থেকে সবাই ছড়িয়ে দিতে হবে। জি আমি বলি ইয়ানু সাহেব, উনিও একটা উপজেলার, উনি একজন প্রতিনিধি। জি প্রতিনিধি। তো এখন ওনারও সন্তান আছে, ওনার সন্তানের এই ঝামেলে পড়বে না বিষয়টা তো এমন না। না ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, হেদের বাচ্চা কাচ্চাদেরকে এরকম হবে তা তো আসে না। তো সমস্যা যে যার যার দিক থেকে সবাই একটা এই প্রতিক্রিয়া, এই সমস্যা সমাধানের জন্য প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব সবার থেকে নিতে হবে। একেবারে শ্রেণীবদ্ধ বুঝে ধরেন, জেলে বলেন, শিক্ষক বলেন, আমাদের যে শ্রেণী আছে সেটা, আবার পেশাগতভাবে, আবার সামাজিকভাবে যে প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানের জনগণ, সব লোক, সবাই এই সহিংসতা প্রতিরোধে সবাই সচেতনতা ছড়িয়ে দিতে হবে, বার্তা সবার মধ্যে পৌঁছে দিতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর আমাদের লোকজন যারা শুনছেন, তারা যদি আমাদের এই বার্তা থেকে, আমাদের এই কথা থেকে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, হবেন নিশ্চয়ই। জি আপনার সাহসিকতা, আপনার মানসিকভাবে সঞ্চয়, আপনার শক্তি হলে আপনার সঞ্চয়, আপনার সঞ্চয় ঠিক থাকলে আপনিও ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, দেশবাসীও ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পপি আপা আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সাধারণ মানুষ আমাদের কথাগুলো শুনবেন এবং সবাই সচেতন হওয়ার জন্য চেষ্টা করবেন, এবং একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ গড়ে উঠবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম টিএফজিবিভি এর ভুক্তভোগীদের সহায়তা করা শুধু একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি একটি সমন্বিত সামাজিক দায়িত্ব। নাগরিক সমাজ সংগঠন, স্থানীয় সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, পরিবার এবং পুরো কমিউনিটি একসঙ্গে কাজ করলে ভুক্তভোগীরা আরও দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সহায়তা পাবেন এবং একই সঙ্গে টিএফজিবিভি প্রতিরোধেও কার্যকর অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আমাদের সম্মানিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা এবং দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, রেফারেল সিস্টেমের মূল উদ্দেশ্যটা কি? অপশন ক, ভুক্তভোগীকে প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা। অপশন খ, শুধুমাত্র অভিযোগ নথিভুক্ত করা। অপশন গ, ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা। অপশন ঘ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রচার করা।
প্রিয় দর্শক এবং শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে দ্রুত উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজ রেডিও সাগরদ্বীপে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এর পরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তর অপশনটি লিখে পাঠিয়ে দিন 013174488 এই নম্বরে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলাইনে নিরাপদ থাকুন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি, ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করেছে GFA কনসাল্টিং গ্রুপ।